নমস্কার। আজ আমরা এফ স্কট ফিৎজেরাল্ডের বিখ্যাত উপন্যাস দ্য গ্রেট গ্যাটসবির গভীরে ডুব দেব। হ্যাঁ, এই উপন্যাসটা নিয়ে আলোচনা করতে পারাটা বেশ আনন্দের। আমাদের কাছে একটা বিস্তৃত পর্যালোচনা আছে, আর আমরা চেষ্টা করব এর মূল বিষয়গুলো, কেন এই গল্পটা আজও এতখানি প্রাসঙ্গিক সেটা বুঝতে। ঠিক, গল্পটা তো ১৯২২ সালের লং আইল্যান্ডে সেট করা। ওয়েস্ট এগ, ইস্ট এগ। হ্যাঁ, আর কথক নিক ক্যারাওয়ের চোখ দিয়ে আমরা সবটা দেখি। আচ্ছা, শুরুতেই তো মনে পড়ে গেটসবির এই জমকালো পার্টিগুলোর কথা, তাই না? একটা রহস্যময় আবহ। একদম। ওই পার্টিগুলো আসলে ছিল বলতে পারেন গেটসবির একটা কৌশল। কৌশল? কিসের কৌশল? ডেইজি বুকানানকে আকর্ষণ করার। ডেইজি যে ছিল গেটসবির পুরনো প্রেমিকা, এখন সে টম বুক্যাননের স্ত্রী, আর ঘটনাচক্রে নিকের কাজিনও বটে। ও আচ্ছা, নেক তো ওখানে নতুন এসছিল, তাই না? ওয়েস্ট এগে। হ্যাঁ, ও এসেছিল বন্ডের ব্যবসা শিখতে, আর এসেই এই সব কাণ্ডকারখানার মধ্যে পড়ে গেল। গেটসবির সাথে ওর বন্ধুত্ব হয়, আর ধীরে ধীরে গেটসবির আসল উদ্দেশ্যটা জানতে পারে। আর সেই উদ্দেশ্যটাই তো ডেইজিকে ফিরে পাওয়া। হ্যাঁ, আর এই ফিরে পাওয়ার চেষ্টা থেকেই কিন্তু সংঘাত শুরু হয়। গেটসবি আর ডেইজির সম্পর্ক আবার একটু একটু করে গড়ে উঠতে থাকে। আর তখনই টম বুকানেন ব্যাপারটা জানতে পারে। ঠিক, টম তখন গেটসবিয়ের অতীত নিয়ে ঘাটাঘাটি শুরু করে, তার অবৈধ ব্যবসার দিকগুলো সামনে আনে। পরিস্থিতিটা বেশ জটিল হয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত যা ঘটল সেটা তো খুবই মারাত্মক। হ্যাঁ, অত্যন্ত ট্র্যাজিক। ডেইজি শেষ পর্যন্ত টমের কাছেই ফিরে যায়, তার নিরাপত্তা, তার চেনা জগতে। আর গেটসবি? সবচেয়ে দুঃখজনক হল ডেইজির চালানো গাড়ির আঘাতে একজন মারা যায়, কিন্তু সেই দায়টা গেটসবি নিজের কাঁধে নেয়। ও, আর সে কারণেই ওকে মরতে হয়? হ্যাঁ, ভুল পরিচয়ে সে খুন হয়, আর এই পুরো ঘটনা প্রবাহ দেখে নিকের মোহমুক্তি ঘটে। সে ওই উচ্চবিত্ত সমাজ, তাদের জাকজমক সব ছেড়ে মিডওয়েস্টে ফিরে যায়। এই চরিত্রগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। গেটসবি নিজে, যেমন ধরুন, সে তো শূন্য থেকে সব কিছু তৈরি করেছে, আমেরিকান ড্রিমের একটা প্রতিচ্ছবি। অবশ্যই, কিন্তু প্রশ্নটা হলো, ওর স্বপ্নটা কি বাস্তব ছিল, নাকি ও শুধু অতীতের একটা মোহকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল? এটা কিন্তু দারুণ একটা পয়েন্ট তুললেন। ওর স্বপ্নটা কি শুধুই ডেইজিকে পাওয়া, নাকি আরও বড় কিছু? ফিটজেরাল্ড এখানেই গভীরতা এনেছেন। গেটসবির স্বপ্নটা আমেরিকান আদর্শের মতো শোনালেও সেটা আসলে বস্তুগত আকাঙ্ক্ষা আর একটা হারানো সময়ের ছায়ায় বন্দী। স্বপ্নটার ভেতরে যে ফাঁকিটা আছে, লেখক সেটা দেখিয়েছেন। আর নিক, সে তো শুধু গল্পের কথক নয়। না না, শুধু কথক বা পর্যবেক্ষক নয়, তার নিজেরও একটা নৈতিক অবস্থান আছে, যা ধীরে ধীরে বদলায়। সে কি শুধু দর্শক, নাকি ওই সমাজের নৈতিক অবক্ষয়ের অংশীদার হয়ে পড়েছিল? এটাও একটা প্রশ্ন। এটাও ঠিক। আর ডেইজি, তাকে তো অনেকেই খুব অগভীর বলেন, সিদ্ধান্ত নিতে পারে না। হ্যাঁ, সেটা বলা হয়, কিন্তু তার সীমাবদ্ধতাগুলোও দেখতে হবে। তৎকালীন সমাজে একজন নারীর অবস্থান, তার ওপর চাপ। তাকে শুধু গেটসবির ভালোবাসার পাত্রী হিসেবে দেখলে চলবে না। না, সেটা সরলীকরণ হবে। সে আকর্ষণীয়, কিন্তু তার নিরাপত্তা আর আভিজাত্যের প্রতি একটা টান আছে। এটাই তাকে জটিল করে তোলে। আর টম বুকানন, সে তো বেশ নেতিবাচক চরিত্র। টম হল পুরনো আভিজাত্যের প্রতীক, দাম্ভিক, বর্ণবিদ্বেষী, ভীষণ আত্মকেন্দ্রিক। এই চরিত্রগুলো মিলেই সমাজের একটা ছবি তৈরি হয়, যেখানে টাকা আর সামাজিক অবস্থানটাই সব, নৈতিকতা নয়। এই চরিত্র আর গল্পের মধ্যে দিয়েই তো মূল থিমগুলো পরিষ্কার হয়ে ওঠে। আমেরিকান স্বপ্নের অসারতা, যেমনটা বলছিলেন। হ্যাঁ, আর ভালোবাসা বনাম মোহ। গ্যাটসবি কি ডেইজি যে ভালোবাসত, নাকি নিজের তৈরি করা ডেইজির একটা প্রতিমাকে? সম্ভবত দ্বিতীয়টাই। সেটাই মনে হয়। উপন্যাসটা দেখায় কিভাবে বিভ্রম আর বাস্তবতা মিলেমিশে থাকে। প্রায় সবাই যেন একটা মুখোশ পড়ে আছে। গ্যাটসবির আড়ম্বরের পেছনে অপরাধের ছায়া, ডেইজির সারল্যের পেছনে আত্মরক্ষা। আর সামাজিক বিভেদটা তো খুব স্পষ্ট। ইস্ট এগের পুরনো ধ্বনি আর ওয়েস্ট এগের নতুন ধ্বনি। একদম। আর তাদের মাঝখানে ওই ভ্যালি অফ অ্যাশেজ, ছাইয়ের উপত্যকা। ওটা কিসের প্রতীক? নৈতিক অবক্ষয়, দারিদ্র্য, মানে ধনীদের জীবনের চাকচিক্যের নিচে চাপা পড়া মানুষজনের প্রতীক। ফিৎজেরাল্ডের প্রতীক ব্যবহারও অসাধারণ। যেমন ওই সবুজ আলোটা, ডেইজির বাড়ির জেটির শেষ মাথায় যেটা জ্বলত। হ্যাঁ, সবুজ আলো। ওটা তো গেটসবির আশা, স্বপ্ন, ডেজির প্রতি তার অনন্ত আকাঙ্ক্ষা, যা সবসময়ই যেন একটু দূরে, নাগালের বাইরে।
আর ডক্টর টি.জে. অ্যাকেলব্যার্ডের ওই চোখ দুটো বিলবোর্ডের উপর। ওটাও খুব শক্তিশালী প্রতীক। কেউ বলেন ওটা ঈশ্বরের চোখ, যা সব দেখছে, নৈতিক বিচার করছে। আবার কেউ কেউ বলেন ওটা আসলে একটা আধ্যাত্মিক শূন্যতার প্রতীক, মানে ঈশ্বরহীন এক জগতের চিহ্ন। উপন্যাসটা যে সময় লেখা, মানে ররিং 20s, সেই সময়টাও তো দারুণভাবে উঠে এসেছে। অবশ্যই, প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী একটা অদ্ভুত সময়। হতাশা, আবার তেমনি উদ্দাম জীবনযাপন। জ্যাজ মিউজিক, পার্টি, প্রহিবিশনের কারণে চোরাই মদের ব্যবসা, ভোগবাদ। এই জন্যই তো ফিটজেরাল্ডকে জ্যাজ যুগের ঐতিহাসিক বলা হয়। ঠিক তাই। যদিও মজার ব্যাপার হলো বইটা প্রকাশের সময় কিন্তু তেমন হিট হয়নি। তাই নাকি? এটা তো এখন ক্লাসিক। পরে এর কদর বাড়ে, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। ফিটজেরাল্ডের লেখার ধরন, ওই কাব্যিক গদ্য, প্রতীকী গভীরতা, বিষণ্ণতার সুর, এগুলোই একে কালজয়ী করেছে। আর থিমগুলো তো আজও প্রাসঙ্গিক। স্বপ্নভঙ্গ, শ্রেণীসংঘাত, ভালোবাসা, নৈতিক সংকট, এগুলো তো চিরন্তন। তাহলে সব মিলিয়ে বলা যায় দ্য গ্রেট গ্যাটসবি শুধু একটা নিছক প্রেমের গল্প নয়, বা শুধু আমেরিকান স্বপ্নের কথাও নয়। এটা মানব চরিত্র, আকাঙ্ক্ষা আর মোহভঙ্গের এক গভীর পাঠ। নিঃসন্দেহে ফিটজেরাল্ডের দেখার চোখ আর লেখার ক্ষমতা অসাধারণ। এটা আমাদের অর্থ, ভালোবাসা আর জীবনের মানে নিয়ে নতুন করে ভাবতে শেখায়। আচ্ছা, শেষে একটা প্রশ্ন রেখে যাই। বলুন। গেটসবি কি শুধুই আমেরিকান সমাজের বা ওই নির্দিষ্ট সময়ের ব্যর্থতার একটা উদাহরণ, নাকি তার গল্পটা আসলে আমাদের সবার ভেতরের ওই চিরন্তন স্বপ্ন, সেই স্বপ্নের পিছু ধাওয়া করা আর শেষ পর্যন্ত তার ভাঙন, এরই এক সার্বজনীন প্রতিচ্ছবি? এই প্রশ্নটাই হয়তো বইটাকে আজও এত জীবন্ত রেখেছে।